দেশে করোনায় আরও ১৯ জনের মৃত্যু। বিশ্বে একদিনে আক্রান্ত ৫ লাখ। আমলাতন্ত্রের ফাঁদে অ্যান্টিজেন টেস্ট, চূড়ান্ত হয়নি কিট কেনা। রাজধানীতে আবারও ডেঙ্গুর প্রকোপ, সচেতনতার আহ্বান। পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ, সুন্নাহর আলোকে জীবন গড়ার আহ্বান। এবং মার্কিন নির্বাচন, আগাম ভোট দিয়েছেন রেকর্ড ৮ কোটি ভোটার। দেখছেন এটিএন নিউজ। সন্ধ্যা ৬টার নিউজ আওয়ারে আপনাদের সাথে আছি আমি জান্নাতুন নাহার জাকিয়া। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫,৯০৫ জনের। ১১২টি ল্যাবের পরীক্ষা করে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১,৬০৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪,০৬,৩৬৪ জন। শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে দেশে কোভিড-১৯ সংক্রান্ত সবশেষ এই পরিস্থিতি জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে চিকিৎসাধীন আরও ১,৪২২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত ২৪ ঘণ্টায়। এ নিয়ে মোট সুস্থ হলেন ৩,২২,৭০৩ জন। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয় ২৩,২৪,৭৩০ জনের। উত্তর গোলার্ধের দেশগুলোতে সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে বিশ্বজুড়ে একদিনে ৫ লাখের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। শনাক্ত রোগীর ২/৩ মিলেছে ইউরোপ, উত্তর আমেরিকা ও লাতিন আমেরিকায়। ১৫ অক্টোবর বিশ্বে প্রথমবারের মতো দৈনিক শনাক্ত ৪ লাখ অতিক্রম করেছিল। ২ সপ্তাহেরও কম সময়ের মধ্যে বুধবার এই সংখ্যা ৫ লাখ ছাড়ায় বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় কঠোর বিধিনিষেধ আরোপের কথা ভাবছে অনেক দেশ। যুক্তরাষ্ট্রে প্রায় সব অঞ্চলে পরিস্থিতি ভয়াবহ হওয়ার পরও কঠোর বিধিনিষেধে অর্থনৈতিক কার্যক্রম সীমিত করতে নারাজ ট্রাম্প প্রশাসন। প্রায় ৯০ লাখ শনাক্ত রোগী যুক্তরাষ্ট্রে এখন প্রতিদিন গড়ে ৭৫,০০০ নতুন রোগী শনাক্ত হচ্ছে। দেশজুড়ে মাস্ক বাধ্যতামূলক না করা হলে দেশটিতে ফেব্রুয়ারির মধ্যে মৃত্যু ৫ লাখ ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন গবেষকরা। করোনা ভাইরাস শনাক্তের অ্যান্টিজেন টেস্ট সারা দেশে খুব শিগগিরই চালু হচ্ছে না। কিট কেনার প্রক্রিয়া কবে নাগাদ শুরু হবে তারও কোনো উত্তর নেই স্বাস্থ্য অধিদপ্তরের কাছে। বিশেষজ্ঞরা বলছেন, আমলাতান্ত্রিক জটিলতায় সরকারের একটি ভালো উদ্যোগ জনগণের সেবায় কাজে লাগছে না। বিস্তারিত জানাচ্ছেন নাজিয়া আফরিন। টেস্ট আমরা সরকারিভাবে অ্যালাউ করব। নানা প্রক্রিয়া শেষে গত ১৭ সেপ্টেম্বর দ্রুত করোনা ভাইরাস শনাক্তে অ্যান্টিজেন টেস্টের অনুমোদন দেয় সরকার। এই কিটের মাধ্যমে মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে শনাক্ত করা যাবে করোনা ভাইরাসের উপস্থিতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইন্টারিম গাইডেন্স অনুসরণ করে অ্যান্টিজেন টেস্টের ভ্যালিডিটি ও সেন্সিটিভিটি পরীক্ষা করে বিদেশ থেকে কিট আনার বিষয়ে কি কি নিয়ম মানতে হবে এর গাইডলাইন দিয়েছে ওষুধ প্রশাসন। সেই নিয়ম মেনে কিট আমদানি প্রক্রিয়া শুরু করতে কোনো বাধা নেই। চাহিদা দেবেন আমাদের স্বাস্থ্য অধিদপ্তর এবং ক্রয় করবে সিএমএসডি। আর আমরা দেখবো, আমরা হচ্ছে গেট কিপার। বর্তমানে যে নীতিমালা প্রণয়ন করা হয়েছে, সরকারি প্রতিষ্ঠানে এটা ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমরা সরকারি যে বিভিন্ন ক্রয়কারী সংস্থা আছে তারা যখন ওয়ার্ক অর্ডার দেবে তখন আমরা তাদের যদি ক্রাইটেরিয়া ফুলফিল করে তাহলে আমরা তাদের এনওসি দেব। তাহলে কেন এখনো কিট কেনার প্রক্রিয়া শুরু হয়নি? স্বাস্থ্য অধিদপ্তর বলছে, পরীক্ষামূলকভাবে বিভিন্ন জেলা পর্যায়ে কিছু কিট কাজে লাগানো হচ্ছে, তবে কবে নাগাদ কিট কেনা হবে সেটা তাদের জানা নেই। ভ্যালিডেশনটা হচ্ছে বিভিন্ন জেলায়, কিছু কিছু জায়গায় স্পেসিফিকভাবে পেরিফেরিতে ভ্যালিডেশনটা হচ্ছে। তো এই কার্যক্রমটা আমরা একদিকে চালাচ্ছি, আর পাশাপাশি আমরা সিএমএসডিতে পত্র লিখেছি। অ্যান্টিজেন কিট কেনার দায়িত্ব কেন্দ্রীয় ওষুধাগারের। তারা বলছেন, কেনার প্রক্রিয়া চূড়ান্ত হয়নি। প্রক্রিয়া চূড়ান্ত হলেই শুরু হবে কেনার কার্যক্রম, তাই সময় নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। অ্যান্টিজেন টেস্ট কিট এটা বাংলাদেশের জন্য একটা নতুন অভিজ্ঞতা। সুতরাং আমার ধারণা যেটা হয়েছে যে প্রথমে যেটা করতে হচ্ছে যে কোন কিটটা কেনা হবে বা কোন কিটগুলো কেনা হবে, কোনটা আমাদের দেশের জন্য ফিট ইন হবে সেটা বের করা, এবং এখানে তাদের লোকাল সাপ্লায়ার্স আছে কিনা
সেই জিনিসটা করতে কিছুদিন তো লাগতে পারে, সেটুকুন সময় যা লাগে। অ্যান্টিজেন টেস্ট নিয়ে প্রশাসনের ধীরচল নীতি সমালোচনা করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, দেশে করোনা টেস্টের সংখ্যা কমে যাওয়ায় সংক্রমণের ঝুঁকিতে দেশ। প্রত্যন্ত অঞ্চলের হাসপাতালগুলোতেও দ্রুত সাধারণ চিকিৎসা সেবা নিশ্চিত করতে অ্যান্টিজেন টেস্টের বিকল্প নেই। সবকিছুই কিন্তু সুন্দরভাবে নীতিমালা রয়েছে, কিন্তু কেন জানি একজন আরেকজনের ঘাড়ে চাপাচ্ছে, এটি আসলে ঠিক হচ্ছে না। হ্যাঁ, এটি সমন্বয়ের অভাব। অ্যান্টিজেন হোক আর অ্যান্টিবডি হোক আর যে কোনো সেবার ক্ষেত্রেই, আরটিপিসিআর হোক বা কোভিড স্বাস্থ্যসেবা হোক, সবার ক্ষেত্রেই আমাদের এখন একটা হচ্ছে যে সাধারণ স্বাস্থ্যসেবাকে শক্ত না করলে, সেটিকে আরও জোরালো না করলে, সেটিকে আরও শৃঙ্খলার মধ্যে না আনলে কোনো সেবাই সম্ভব না আসলে। নাজিয়া আফরিন, এটি নিউজ, ঢাকা। 6 থেকে 8 ঘন্টার মধ্যে করোনা টেস্টের রেজাল্ট বা 5,000 টাকায় প্লাজমা সেবা, এই সুবিধাগুলো মিলছে গণস্বাস্থ্য নগর হাসপাতালে। সেবা পেতে আর্থিক সামর্থ্য যেন বাধা হয়ে না দাঁড়ায়, সে চেষ্টা সংশ্লিষ্টদের। করোনা ভ্যাকসিন নাগালে আসেনি, এখনো অনেকের ভরসা প্লাজমায়। সুফলও পাওয়া গেছে বিভিন্ন সময়। তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রয়াণ দিবস 15ই আগস্টে এই মহতী সেবা চালু করে গণস্বাস্থ্য নগর হাসপাতাল। এ পর্যন্ত অর্ধশতাধিক করোনা রোগী প্লাজমা পেয়েছেন এই সেন্টার থেকে। মাত্র 5,000 টাকা খরচে প্লাজমা দেওয়া যাচ্ছে এখানে। চিকিৎসকরা জানান, ডোনার এবং প্রয়োজনীয় তথ্যাদি নিয়ে গেলে আক্রান্তদের প্লাজমা দেওয়ার বাকি কাজটা করেন তারা। যারা রিকুইজিশন পাঠান, দয়া করে একটু পেশেন্টের যে কন্ডিশন, বিশেষ করে স্যাচুরেশন এবং আদার্স ইনভেস্টিগেশন, পেশেন্ট আইসিইউতে কিনা, এগুলো যদি একটু লিখে দেয় তাহলে ভালো হয় আমাদের জন্য, যে আসলে এই পেশেন্টের প্লাজমা লাগবে কিনা আমরা বুঝতে পারি। ভিন্ন এই প্রাইভেট মেডিকেল কলেজে ওরা স্যাচুরেশন ভালো কিন্তু ইচ্ছে মতো প্লাজমার জন্য রিকুইজিশন পাঠাচ্ছে, এটা আসলে ঠিক হচ্ছে না। কারণ প্লাজমা যদি দরকার তাহলে তখনই দেওয়া দরকার, না হলে নয়। আগস্টের শেষের দিকে কোভিড-19 পরীক্ষার জন্য অত্যাধুনিক মলিকিউলার ডায়াগনস্টিক ল্যাবরেটরি স্থাপন করে গণস্বাস্থ্য নগর হাসপাতাল। শুরু করে আরটিপিসিআর পরীক্ষা। দৈনিক 200 নমুনা পরীক্ষার সক্ষমতা রয়েছে সেন্টারটির। সকাল 9টা থেকে বেলা 2টা পর্যন্ত নমুনা দেওয়া যায়, আর মাত্র 8 ঘন্টায় টেস্টের রেজাল্ট পেয়ে যান নমুনাদাতা। টেস্ট ফি 3,000 টাকা নির্ধারণ হলেও হাসপাতালটিতে স্বাস্থ্য বীমা আছে যাদের, তারা টেস্ট করতে পারেন মাত্র 2 থেকে 2,500 টাকায়। গণস্বাস্থ্য নগর হাসপাতাল বরাবরই স্বাস্থ্যসেবাকে সবার নাগালে আনতে কাজ করছে। তাদের সেই চেষ্টা অব্যাহত রয়েছে এই করোনা মহামারীতেও। 10টা পিসিআর হয় তো কম দাম, তত 10টা হয়, কারণ আমরা তো অপ্রয়োজনীয় কাউকে এনকারেজ করি না। প্লাজমাটা ইজ ভেরি ইউজফুল আমাদের হিসাবে। ইট গিভস ইউ এনার্জি। অ্যানাদার করোনা, পোস্ট করোনা খুব মানুষকে টায়ার্ড করে দেয়। সেই জন্য করোনাতে যে প্লাজমা পেলে, এটা গভর্নমেন্টের যেমন কি ধরেন, কেন বলি আপনাদেরও তাই তো হচ্ছে, পিপলকে এপিল করতে হবে বারে বারে, বলতে আপনার যদি করোনা হয়ে থাকে, করোনা মুক্ত হয়ে থাকে, আপনি প্লাজমা দান করেন। পৃথিবীর কোথায় রক্ত বেচা কেনার বিষয় না, এটা ডোনেশন। সরকার করোনা নিয়ে ভুল তথ্য দিচ্ছে, মিথ্যাচার করছে প্রণোদনা সহ প্রতি ক্ষেত্রে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগ করেছেন। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে কোভিড-19 চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের কৃষি সেক্টরে কৌশল নির্ধারণ শীর্ষক এক আলোচনা সভায় অংশ নিয়ে এসব অভিযোগ করেন তিনি। মির্জা ফখরুল বলেন, সরকার ভিন্ন মত সহ্য করতে পারে না, তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে, জনগণের প্রতিও তাদের কোনো দায়বদ্ধতা নেই। বিএনপি মাঠে থাকার পরেও প্রতিদিন বিএনপি নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগ সমালোচনা করে বলেও মন্তব্য করেন দলটির মহাসচিব। 1900 স্বাস্থ্য খাতে একটা কথা সত্য বলে না। আমি তো আমার চতুর্দিকে দেখি যে সবাই কোভিডে আক্রান্ত হয়ে যাচ্ছে, তারপরে তারা বলবেন তাদের 1900 আক্রান্ত সংক্রমিত। যারা জনগণকে আপনার শুধুমাত্র তাদের ক্ষমতায় থাকার একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়, জনগণকে মিথ্যা কথা বলে, প্রতারণা করে, তারা বলে গণতন্ত্রের কথা। রাজধানীতে বাড়ছে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ। গত এক সপ্তাহে রোগটিতে আক্রান্ত হয়ে অন্তত 57 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে 49 জনই ঢাকায়। করোনা পাশাপাশি ডেঙ্গুও নতুন শঙ্কার কারণ হয়েছে। রিপোর্ট করছেন মনিরুল ইসলাম মিন্টু। অনেকটা নিয়ন্ত্রণে থাকা মশা আবারও যেন বেপরোয়া। রাজধানীর বিভিন্ন এলাকায় মশার উপদ্রব বেড়েছে, আর গত কদিনে টানা বৃষ্টিতে বিস্তার বেড়েছে জীবাণুবাহী এডিসেরও। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এবছরের শুরুর দিকে জানুয়ারিতে সর্বোচ্চ 199 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়।
আর চলতি মাসে দ্বিতীয় সর্বোচ্চ 138 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। অসময়ে বৃষ্টিই ডেঙ্গুর প্রকোপ বাড়ার কারণ হিসেবে দেখছেন কীটতত্ত্ববিদরা। ডেঙ্গু নিয়ন্ত্রণ সারা বছরব্যাপী করতে হবে, যে কোনো মাসেই হোক, শুধুমাত্র ডেঙ্গু সিজনে নয়। ডেঙ্গু এবং করোনা একই সাথে একই রোগীর দেহে হতে পারে এবং এটির রেকর্ডও আমাদের দেশে আছে। অবশ্য দুই সিটির কর্তা ব্যক্তিরা বলছেন, রাজধানীতে ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মশক নিয়ন্ত্রণ কার্যক্রমকে আমাদের ঢেলে সাজাতে হয়েছে এবং আমরা সেটা করেছি। আমরা নতুন কর্ম পরিকল্পনা করেছি। আপনি এরই মাঝে অবগত হয়েছেন যে আগে যে গতানুগতিক নিয়মে যে ভোর 8টার সময় 1 ঘন্টা মাত্র লার্ভিসাইডিং করা হতো, আমরা সেটাকে বৃদ্ধি করে 4 ঘন্টা করেছি। শুধু মাগরিবের সময় ধোয়া দিয়ে অ্যাডাল্টিসাইডিং করা হতো, সেটাকেও আমরা বৃদ্ধি করেছি। সবসময় আমরা স্বাস্থ্য অধিদপ্তরের সাথে যোগাযোগ করছি যে তাদের অ্যাড্রেসটা নেওয়ার, যে কোন এলাকা থেকে পেশেন্টটা যাচ্ছে, যাতে করে ওই আমাদের একদম এসওপি আছে এটা, যে কোনো জায়গায় যদি ডেঙ্গু পেশেন্ট থাকে আমরা ওই বাড়ির আশপাশে 400 গজ পর্যন্ত এলাকা সম্পূর্ণ রকম ক্লিন করি এবং লার্ভিসাইডিং করি, অ্যাডাল্টিসাইডিং করি। গত বছর ডেঙ্গুর ভয়াবহতায় এবারও করোনার পাশাপাশি ডেঙ্গুর আশঙ্কা বিভিন্ন মহলের, তাই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতির মধ্যেই বসছে মুজিব বর্ষ উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন। 8 দিনের অধিবেশনের প্রথম 4 দিন বঙ্গবন্ধুর উপর আলোচনা হবে, থাকছে স্বাস্থ্যবিধির কড়াকড়িও। আরও জানাচ্ছেন মহসেন কবির। মুজিব বর্ষে সংসদের বিশেষ অধিবেশন বসার কথা ছিল গত মার্চের 22 তারিখে। করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হলে অন্যান্য অনুষ্ঠানের মতো তা স্থগিত হয়। স্থগিত হওয়া সেই বিশেষ অধিবেশন এবার বসবে আগামী 8 নভেম্বর। বিশেষ অধিবেশন মুজিব বর্ষের বঙ্গবন্ধুর 100 বছর উপলক্ষে আমরা 4 দিন এটার উপর আলোচনা করব। পরবর্তীতে আমাদের হাতে কিছু আইন আছে এবং সাধারণ আলোচনা, অন্যান্য আলোচনাগুলি আছে। এটার জন্য হয়তো আরও 4-5 দিন সংসদ চলবে। করোনা পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি, তাই স্বাস্থ্যবিধি মেনে এই অধিবেশন অনুষ্ঠিত হবে। 4 তারিখ থেকে একটা সংসদের টেস্টের ব্যবস্থা করব এবং আমরা যারা সংসদ সদস্য আছেন সবাইকে অনুরোধ করব টেস্টটা করে নেওয়ার জন্য। 2019-20 অর্থবর্ষের করোনা সংক্রমণের মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে বাজেট সহ 3টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। তখন করোনা পরীক্ষার পর সংসদ কক্ষে প্রবেশের অনুমতি মিলেছে। এবারও সেই নিয়ম বহাল থাকছে। করোনা আক্রান্ত ছাড়া যারা আছে সবাইকে আমরা একটা দিন ঠিক করে দেব, আমরা SMS করে জানাই দেব কবে কে আসবে। আমরা ওইভাবে স্বাস্থ্যবিধি মেনেই আমরা সংসদ পরিচালনা করব। মার্চে যে বিশেষ অধিবেশনের শিডিউল ছিল সেখানে আসার আমন্ত্রণ জানানো হয়েছিল ভারত সহ প্রতিবেশী দেশের স্পিকারদের। তবে করোনার কারণে এবার আর তাদের আমন্ত্রণ জানানো হচ্ছে না। বাংলাদেশ জাতীয় সংসদের জন্য অনেক অহংকার এবং গর্বের একটা ব্যাপার যে আমরা জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে আমরা একটা বিশেষ অধিবেশনের মধ্য দিয়ে তার জীবন, বর্ণাঢ্য জীবন, তার রাজনৈতিক জীবন নিয়ে আমরা আলোচনা করেছি। বিশেষ অধিবেশনে বঙ্গবন্ধুর উপর আলোচনায় যেন পুনরাবৃত্তি না হয়, সেজন্য বিষয় ভাগ করে দেওয়ারও পরিকল্পনা রয়েছে। সর্বোচ্চ সংখ্যক মাননীয় সংসদ সদস্যকে বক্তব্য দানের সুযোগ দেওয়ার জন্য আমরা চেষ্টা করব সবাইকে একটু গাইডলাইন দেওয়ার, যে আপনারা একটির উপর বক্তব্য রাখবেন, তাহলে তার বক্তৃতাটা জীবনের বিভিন্ন দিকগুলি, গৌরবোজ্জ্বল দিকগুলির রিপিটেশনগুলি হবে না। করোনার মধ্যে অনুষ্ঠিত হওয়া অন্যান্য অধিবেশনের মতো এবারও কর্মকর্তা কর্মচারীদের প্রবেশাধিকার সীমিত থাকবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনীও এই অধিবেশনেই উত্থাপিত হবে। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস। যথাযথ ধর্মীয় মর্যাদায় উদযাপন হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। বর্ণাঢ্য জশনে জুলুসে মুখরিত ছিল রাজপথ। গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় সবাই স্মরণ করেছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। শফিকুল হকের রিপোর্ট। শান্তির ধর্ম ইসলামের বার্তা নিয়ে আজ থেকে 1400 বছরেরও বেশি সময় আগে আরবের বুকে মা আমেনার কোলে জন্ম নিয়েছিলেন আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। 40 বছর বয়সে নবুয়ত পান মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হিজরি সন রবিউল আউয়ালের 12 তারিখে জন্ম নেওয়া মহানবীর ওফাত দিবসও একই দিনে। তাই ইসলাম ধর্মবিশ্বাসী প্রতিটি মানুষের কাছে এদিনের তাৎপর্য অনেক। অন্য ধর্মের অনুসারীদেরকে সম্মান করতে হবে। বিভিন্ন সংগঠন এদিন রাজধানীতে আয়োজন করে জশ্নে জুলুসের। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারিয়ার আয়োজিত আলোচনায় অংশ নেন ইসলামী চিন্তাবিদরা। প্রিয় নবীর আদর্শে জীবন গড়ার আহ্বান জানান বক্তারা। মানবতার একটা সংবিধান উনি আমাদের মাঝে রেখে গিয়েছেন, সারা বিশ্ববাসীর জন্য রেখে গিয়েছেন। পরে বের হয় জশ্নে জুলুস বা আনন্দ শোভাযাত্রা। এতে যোগ দেন হাজারো মানুষ। বর্ণিল এ আয়োজনে অংশগ্রহণকারীদের হাতে ছিল নানান প্লাকার্ড, ফেস্টুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলার আহ্বান জানান জশ্নে জুলুসে অংশগ্রহণকারীরা। সকল ধর্মের জানমাল হেফাজত করা একজন মুমিনের জন্য ফরজ। আমরা মুসলমান হিসাবে এটা আমরা মানি এবং বিশ্বাস করি। আমরা একটা কদম আগাচ্ছি, তার শিক্ষার দিকে আগাচ্ছি। এই দিনটা আমাদের জন্য স্পেশাল ডে। এছাড়া রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ঈদে মিলাদুন্নবীর আলাদা কর্মসূচিতে এদিনের তাৎপর্য তুলে ধরেন ইসলামী চিন্তাবিদরা। রাসূল আমাদেরকে যে আদর্শ দিয়ে গিয়েছেন, সে আদর্শ আমাদের মুসলমান সমাজে, আমাদের মুসলমানদের মধ্যে আমরা হৃদয় ধারণ রাখবো। রাজধানীর মিরপুরে জশ্নে জুলুস ও আন্তর্জাতিক শান্তি সমাবেশের আয়োজন করে আঞ্জুমানে আসাদিয়া নুরিয়া সেহাবিয়া। এ সময় মিরপুর মাজার প্রাঙ্গণ থেকে বের হওয়া বর্ণাঢ্য র্যালিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ভক্তরা অংশ নেন। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা। নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। সকালে চট্টগ্রামের 16 শহর থেকে বের হয়ে জিইসি মোড় ঘুরে আবার 16 শহরে ফিরে আসে ঐতিহ্যবাহী জশ্নে জুলুস। এরপর স্বাস্থ্যবিধি মেনে সেখানে মিলাদ, জুমার নামাজ ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। রংপুরে শোভাযাত্রা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিনটি পালন করেছে বিভিন্ন সংগঠন। সেখানে নিউ ইঞ্জিনিয়ার পাড়ায় দোয়া ও মিলাদ মাহফিলে সকলকে মহানবীর আদর্শে অনুপ্রাণিত হবার আহ্বান জানান বক্তারা। সিলেটে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ ধর্মীয় মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে। এই উপলক্ষে সকালে হযরত শাহজালালের দরগা থেকে র্যালি বের করে গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলা শাখা। সন্ধ্যা 6টা নিউজ আওয়ার এই পর্যায়ে নিচ্ছে বাজেটের বিরতি, এরপর আরো যা থাকছে। কিশোরগঞ্জে ভাই ভাবি ভাতিজাকে খুনে ছোট ভাইয়ের স্বীকারোক্তি। দেশে করোনায় আরও 19 জনের মৃত্যু, বিশ্বে একদিনে আক্রান্ত 5 লাখ। আমলাতন্ত্রের ফাঁদে অ্যান্টিজেন টেস্ট, চূড়ান্ত হয়নি কিট কেনা। রাজধানীতে আবারও ডেঙ্গুর প্রকোপ, সচেতনতার আহ্বান। পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ, সুন্নাহর আলোকে জীবন গড়ার আহ্বান। এবং মার্কিন নির্বাচন, আগাম ভোট দিয়েছেন রেকর্ড 8 কোটি ভোটার। বিরতির পর স্বাগত জানাচ্ছি সন্ধ্যা 6টার নিউজ আওয়ারে। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। কিশোরগঞ্জের কটিয়াদীতে ভাই, ভাবি ও ভাতিজাকে হত্যার কথা স্বীকার করেছে ছোট ভাই দিন ইসলাম। জমি ও পারিবারিক বিরোধের তাদের হত্যা করে গর্তে পুঁতে রাখে সে। প্রতিনিধি শফিক আদনানের তথ্য ছবি নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। কটিয়াদী উপজেলার বনগ্রা ইউপির জামসাইড গ্রামে বুধবার রাতেও স্ত্রী ও সন্তানকে নিয়ে নিজের ঘরে ঘুমিয়েছিলেন আসাদ। পরদিন সকালে তার অপর দুই ছেলে মোফাজ্জল ও তোফাজ্জল ঢাকা থেকে বাড়িতে এসে বাবা মা ও ভাইকে খুঁজে না পেয়ে প্রতিবেশীদের জানান। পরে রক্তের দাগে সূত্র ধরে বাড়ির আঙিনায় মাটি খুঁড়ে আসাদ, তার স্ত্রী পারভিন এবং তাদের 8 বছরের ছেলে লিওনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নম্বরে নিয়ে আইছি, তারপর নম্বরে কোনো গুরুত্ব দেয় না। আমি রক্ত দেখাইছি, কয়গুলো পানের বিস্কি। পরে আমরা থানায় গেছি, থানা থেকে এসে দেখি আমি সন্দেহ ছিল এই জায়গায় কিছু করছে, তারপর এখান থেকে লাশ পাইছি। নৃশংস ওই ঘটনার বিচার চেয়েছেন স্থানীয় চেয়ারম্যান এবং এলাকাবাসী। বাড়ি নিয়ে ওদের মধ্যে মামলা মকদ্দমা চলতেছে, ঝগড়াঝাটি করে প্রায় সময় মনে করেন যারা ফিরাইতে আইয়ে
এরাও আহত। যে ভাড়াটিয়া লোক ছাড়া এমন একটা নৃশংস খুন এরা করতে পারে না, একটা দৃষ্টান্তমূলক বিচার চাই। ঘটনার পরপরই আটক করা হয় আসাদের ছোট ভাই দিন ইসলাম, মা জুলেমা বেগম, বোন নাজমা ও ভাগ্নে আলামিনকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেন দিন ইসলাম। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত শাবলটি উদ্ধার করা হয়েছে। যে মারা গেছে ওর ছোট ভাই, ও স্বীকার করছে যে সে নিজে মারছে, তার জায়গা জমি নিয়ে তার সাথে ঝামেলা, শাবল দিয়ে প্রথমে বাইরে বাড়ি দিচ্ছে, বাইরে বাড়ি যাওয়ার পরে বাড়ি থাকার পরে তখন ভাবিরে মারছে, তারপরে বাচ্চারে মারছে। এটা পারিবারিক কলহ এবং দ্বন্দ্ব থেকেই ঘটনা ঘটেছে বলে আমাদের কাছে প্রাথমিক প্রতীয়মান হয়েছে। তদন্ত সাপেক্ষে আমি আসলে আপনাদের বলতে পারবো যে এটা কিভাবে ঘটেছে। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৩ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব ৫। রাজশাহী র্যাবের কোম্পানি কমান্ডার এটিএম মাইনুল ইসলাম জানান, মহানগরীর বেলপুকুর থানা এলাকা থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বেলপুকুর থানা ক্ষুদ্র জামিরা গ্রামের আবু দাউদ, মহেন্দ্রা গ্রামের মনসুর রহমান এবং ভরুয়াপাড়া গ্রামের সাইদুর রহমান। তাদের বিরুদ্ধে দায়ের নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব সূত্রে জানা গেছে। ফেনীর দাগনভূঞায় আজ সকালে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, দাগনভূঞা বসুরহাট রোডে ঢাকাগামী ড্রিমলাইন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যান। নিহতরা হলেন জাকারিয়া এবং আইনুল হক। অপর ৩ জন আহত হন। হতাহতরা সবাই অটোরিকশা যাত্রী। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে রেজভিয়া দরবার শরীফের মহানগর শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা ও দোয়া মাহফিল। রাজধানীর বিএমএ ভবনে এ আলোচনায় অংশ নেন রেজভিয়া দরবার শরীফের পীর শাহ সুফি আল্লামা বদরুল আমিন রেজভী ও ঢাকা মহানগরের কেন্দ্রীয় নেতারা। বক্তারা বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণের মধ্য দিয়ে পার্থিব ও পারলৌকিক মুক্তি অর্জন সম্ভব। পরে করোনা মহামারী থেকে মুক্তি এবং দেশ জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। অবশেষে লালন ভক্ত আর দর্শনার্থীদের জন্য কুষ্টিয়ার ছেউড়িয়ায় লালন আঁকড়াবাড়ি খুলে দেওয়া হয়েছে। বিভিন্ন পর্যটন কেন্দ্র সহ জনসমাগমের স্থানগুলো এতদিন বন্ধ থাকার পর একে একে খুলে দেওয়া হচ্ছে। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ ৭.৫ মাস ধরে বন্ধ ছিল বাউল সম্রাট ফকির লালন শাহের পূর্ণ স্মৃতি বিজড়িত এই আঁকড়াবাড়ি। স্বাস্থ্য সতর্কতার কারণে এবারে তিরোধান দিবসের অনুষ্ঠানও বাতিল করা হয়। বৃহস্পতিবার আঁকড়াবাড়ি খুলে দেওয়ার পর লালন ভক্ত ও অনুসারীরা সাইজিকে স্মরণ করতে গানে গানে মেতে ওঠেন। আবারও সাধন ভজনের প্রিয় আঙিনায় ফিরে আসতে পেরে খুশি সাইজির ভক্ত ও দর্শনার্থীরা। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। প্রণোদনার ঋণ বাড়ল আরও ৭,০০০ কোটি টাকা। ফলে করোনা ভাইরাসের কারণে শিল্প ও সেবা খাতের ঋণের আকার দাঁড়ালো ৪০,০০০ কোটি টাকা, যা আগে ছিল ৩৩,০০০ কোটি। বাংলাদেশ ব্যাংক তাদের দেয়া প্রজ্ঞাপনে বলছে, বর্ধিত এই ঋণ পাবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেপজা, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কর্তৃপক্ষ বেপজা এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের কারখানাগুলো। এসব ঋণের সুদের হার হবে ৯%। এর মধ্যে সরকার ৪.৫% ভর্তুকি দেবে। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। সুনামগঞ্জে গ্রিন হিল সিডলিং ফার্ম নামের একটি প্রতিষ্ঠান গ্রিন হাউস পদ্ধতিতে উচ্চ ফলনশীল সবজির চারা উৎপাদন শুরু করেছে। ইতোমধ্যেই সবজি চাষিদের কাছে আশা জাগা নিয়ে একটি প্রতিষ্ঠান হিসেবেই পরিচিতি লাভ করেছে এটি।
নিউজ আওয়ার এই পর্যায়ে আবারও সময় হলো বাজেস্টিল বিরতি নেওয়ার, এরপর আলোচনা থাকছে। সেনেগাল উপকূলে নৌকাডুবি, ইউরোপগামী 140 অভিবাসীর মৃত্যু। এবং আইপিএলে আজ মুখোমুখি পাঞ্জাব ও রাজস্থান। বিরতির পর স্বাগত জানাচ্ছি সন্ধ্যা 6টা নিউজ আওয়ারে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। সেনেগাল উপকূলে ইউরোপগামী একটি নৌকাডুবিতে অন্তত 140 জন অভিবাসীর মৃত্যু হয়েছে। জাতিসংঘের অভিবাসী বিষয়ক সংস্থা IOM জানিয়েছে নৌকায় প্রায় 200 অভিবাসী ছিলেন। গত শনিবার সেনেগাল উপকূলের বোর শহর ছেড়ে যাওয়ার পর নৌকাটিতে আগুন ধরে যায়, পরে সেটি ডুবে যায়। এ ঘটনায় 60 জনকে উদ্ধার করে সেনেগাল ও স্পেনের নৌবাহিনীর কর্মীরা। ধারণা করা হচ্ছে অভিবাসীবাহী নৌকাটি স্পেনের ক্যানারি আইল্যান্ড হয়ে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। এই রুটটি 2018 সাল থেকে পশ্চিম আফ্রিকা থেকে ইউরোপ পৌঁছার জন্য জনপ্রিয় হয়ে উঠেছে। এই ঘটনাকে নৌকাডুবিতে এবছর অভিবাসী মৃত্যুর সবচেয়ে ভয়াবহ ঘটনা বলে জানিয়েছে জাতিসংঘ। ফরাসিদের শাস্তি দেওয়ার অধিকার মুসলমানদের রয়েছে বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। বৃহস্পতিবার এক ব্লগ পোস্টে তিনি এই কথা বলেন। অন্যদের সম্মান করুন শিরোনামের লেখায় মাহাথির মোহাম্মদ বলেছেন তিনি মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করেন, তবে তা অন্যকে অপমান করার জন্য যেন ব্যবহৃত না হয়। অতীতের হত্যাযজ্ঞের কথা উল্লেখ করে মাহাথির বলেছেন মুসলমানরা এতে ক্ষুব্ধ, তবে তারা চোখের বদলে চোখ এ আইন প্রয়োগ করেনি। এটি ইসলামের শিক্ষার সঙ্গে মানায় না। ফরাসিদেরও তা করা উচিত নয়। ফরাসিদের উচিত জনগণকে অন্য মানুষের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হওয়ার শিক্ষা দেয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের জেরে এক শিক্ষককে হত্যার পর ব্যঙ্গচিত্র প্রদর্শন অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তার এই মন্তব্যে ক্ষুব্ধ মুসলিম বিশ্ব। ফ্রান্সের পণ্য বর্জনের ঘোষণা দিয়েছে বেশ কয়েকটি মুসলিম দেশ। এই উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার ফ্রান্সের নিজ শহরে ছুরি হামলা নিহত হয়েছেন নারী সহ 3 জন। এবারে মার্কিন নির্বাচনের প্রসঙ্গ। ভোটের মাত্র 5 দিন আগে ফ্লোরিডায় একই দিনে নির্বাচনী সমাবেশ করলেন ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। মার্কিন নির্বাচনে গুরুত্বপূর্ণ এই অঙ্গরাজ্যে করা সমাবেশে দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন একে অপরের প্রতি আক্রমণাত্মক। ইতিমধ্যে ভোট দিয়েছেন 8 কোটির বেশি ভোটার। এর মধ্যে 5 কোটি 20 লাখ পড়েছে ডাকযোগে। আগাম ভোটের এই সংখ্যা 100 বছরের রেকর্ড ছাড়াবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবারের সমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে বাইডেন বলেন, ক্ষমতা আপনাদের কাছেই, তাই ফ্লোরিডাকে ডেমোক্রেটদের পাশে চাই। We never give in and we surely don't cower and neither will I. অন্যদিকে অর্থনৈতিক অগ্রগতির কথা তুলে ধরে ট্রাম্প বলেন, বাইডেন জিতলে আপনাদেরকে লকডাউনে থাকতে হবে। So I'm thrilled to be here in our home state, Florida. নির্বাচনী জনমত জরিপে বাইডেন এগিয়ে থাকলেও ফ্লোরিডায় তার কোনো আভাস মেলেনি। যদিও হোয়াইট হাউসের টিকিট পাওয়ার ক্ষেত্রে ফ্লোরিডার মতো অঙ্গরাজ্যগুলোতে জয় পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। ফ্লোরিডার টাম্পাতে আয়োজিত সমাবেশে ট্রাম্প দাবি করেন গত 3 মাসে অর্থনীতির সম্প্রসারণ ঘটেছে 33.1%। যদিও মহামারীর এই সময়ে মার্কিন অর্থনীতিতে ঘটেছে উল্টোটা, অর্থনীতির সংকোচন হয়েছে 31%। 100 মিনিটের সমাবেশে উপস্থিত মাস্কবিহীন হাজার হাজার সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, জো বাইডেনের পরিকল্পনা হলো লকডাউন জারি করে আপনাদের শাস্তি দেওয়া। তিনি বলেন, ইউরোপে সংক্রমণ বাড়ছে, তবে তাদের নেওয়া লকডাউনের পদক্ষেপের সাথে আমি একমত নই। অন্যদিকে 23 মিনিটের উপস্থিতিতে ফ্লোরিডার মিয়ামির ব্রোওয়ার্ড কাউন্টির একটি কলেজে বক্তব্য রাখেন জো বাইডেন। তিনি বলেন, আপনাদের সঙ্গে করমর্দনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি,
কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি বাস্তবতা মেনে চলব। এ সময় স্বাস্থ্যবিধি মেনে ডেমোক্র্যাট সমর্থকদের অনেকেই গাড়িতে অবস্থান করেন। এজন্য তাদেরকে ধন্যবাদ জানান বাইডেন। ট্রাম্পের সমাবেশকে করোনার সুপার স্প্রেডার অনুষ্ঠান হিসেবে আখ্যায়িত করে বাইডেন বলেন, ট্রাম্প হাল ছেড়ে দিয়েছেন। আপনারা মাস্ক পরুন, এটি কোনো রাজনৈতিক বক্তব্য নয়, এটি দেশপ্রেমীদের দায়িত্ব। Let's not postpone and get out of the rain. God bless you all. Thank you. শেখ সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। খেলার খবর। আইপিএলে আজ একমাত্র ম্যাচে মুখোমুখি হচ্ছে কিংস 11 পাঞ্জাব ও রাজস্থান রয়্যালস। আবুধাবিতে ম্যাচ শুরু হবে রাত 8টায়। ক্রিস গেইল আসার পর থেকেই পয়েন্ট টেবিলের চিত্র পাল্টে গেছে কিংস 11 পাঞ্জাবের। টানা 5 জয় পয়েন্ট টেবিলে তাদের অবস্থান এখন চতুর্থ স্থানে। এলিমিনেটরের লড়াইয়ে ভালোভাবেই টিকে আছে গেইল রাহুলরা। বাকি 2 ম্যাচে জয় পেলে কোয়ালিফায়ার রাউন্ডের জন্য এগিয়ে যাবে পাঞ্জাব। এই ম্যাচেও ইনফর্ম ওপেনার ময়ঙ্ক আগরওয়ালকে পাবে না তারা, তবে গেইল রাহুল পুরানদের ফর্ম স্বস্তিতে রাখছে পাঞ্জাবকে। অন্যদিকে 2 ম্যাচ বাকি থাকলেও 10 পয়েন্ট পাওয়া রাজস্থানের জন্য এলিমিনেটর রাউন্ডে খেলা কঠিন হয়ে গেছে। তারপরেও গাণিতিকভাবে কিছুটা সম্ভাবনা রয়েছে রাজস্থানের। আসরের প্রথম দেখায় পাঞ্জাবকে হারিয়েছিল তারা। সফলভাবে 223 রান তাড়া করেছিল রাজস্থান। সেই আত্মবিশ্বাস নিশ্চয়ই আজ কাজে দেবে শেনবর্নের শিষ্যদের। সব আসর মিলিয়ে জয়ের পরিসংখ্যানেও এগিয়ে রাজস্থান। 20 বারের লড়াইয়ে 11 জয়ের বিপরীতে 9টিতে পরাজয় তাদের। মাত্র 15 বছর বয়সে অস্ট্রেলিয়ান বিগ ব্যাশ লিগে দল পেয়েছেন আফগানিস্তানের চায়নাম্যান বোলার নূর আহমেদ। 1 বছর নজরে রাখার পর স্পিনারকে দলে নিয়েছে মেলবোর্ন রেনেগেডস। আগামী মৌসুমের জন্য এই চায়নাম্যানকে দলে নেওয়ার কথা এক বিবৃতিতে জানিয়েছে রেনেগেডস কর্তৃপক্ষ। 3 ডিসেম্বর শুরু হওয়ার কথা বিগ ব্যাশের এবারের আসর। রেনেগেডসের প্রধান কোচ মাইকেল ক্লিঙ্গার বলেন, বিগ ব্যাশের অনুসারীরা নূর সম্পর্কে এখনও খুব বেশি জানে না, তবে আমি বলতে পারি সে দারুণ এক প্রতিভা। আমার মনে হয় সে ভবিষ্যৎ তারকাদের একজন। 2005 সালে আফগানিস্তানের কাবুলে জন্ম নেওয়া নূর গত বছর খেলেছেন অনূর্ধ্ব 19 বিশ্বকাপে। এখন পর্যন্ত একটি প্রথম শ্রেণীর ম্যাচ, 2টি লিস্ট এ ও 15টি টি20 খেলেছেন তিনি। সব মিলিয়ে উইকেট 25টি। সালের আজকের দিনে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে 108 রানের স্মরণীয় এক টেস্ট জিতেছিল বাংলাদেশ। মেহেদী মিরাজ ও সাকিব আল হাসান ঘূর্ণিতে ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে অল আউট হয়েছিল 164 রানে। জয়ের জন্য সফরকারীদের লক্ষ্য ছিল 273 রান। অভিষিক্ত মিরাজ 12 উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচ সেরা। দর্শক, বাংলাদেশের সেই ঐতিহাসিক জয়ের উল্লেখযোগ্য কিছু মুহূর্ত এবার দেখে নেব। It's just crept under the bat. I think it kept a little low, but for the first time, not the footwork. And the decision to stick with Mahedi is a good one. Oh, that's just chipped straight in the air. Gary Ballance. He will be absolutely distraught. It was a nothing delivery. Bowled him! Lovely delivery from Shakib Al Hasan. Puff of Dutch. It's gone past the outside edge of the bat. He's missed the line. Look at the reaction. Such an important. Taken. Ansari goes. England 9 down. Shakib has him. Imral K's there. It just sticks somehow. Then I think it was grabbed in the end. It was passed on. Close. The finger goes up. England have no reviews left. Stephen Finn has called for a review, but there are no reviews. And Bangladesh have won this second test match, a famous victory in Dhaka to level the series. And how fitting that it's the young off-spinner Mahedi Hassan who has delivered the final wicket. He's had a magnificent series. He's taken 6 wickets in the first innings, 6 in the second, 12 in the match. শেষ করব সন্ধ্যা 6টার নিউজ আওয়ার। তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দেশে করোনায় আরো 19 জনের মৃত্যু। বিশ্বে একদিনে আক্রান্ত 5 লাখ। আমলাতন্ত্রের ফাঁদে অ্যান্টিজেন টেস্ট।
চূড়ান্ত হয়নি কিট কেনা। রাজধানীতে আবারও ডেঙ্গুর প্রকোপ, সচেতনতার আহ্বান। পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ, সুন্নাহর আলোকে জীবন গড়ার আহ্বান। মার্কিন নির্বাচন, আগাম ভোট দিয়েছেন রেকর্ড 8 কোটি ভোটার। কিশোরগঞ্জে ভাই ভাবি ভাতিজাকে খুনে ছোট ভাইয়ের স্বীকারোক্তি। সেনেগালে উপকূলে নৌকাডুবি, ইউরোপ গ্রামে 140 অভিবাসীর মৃত্যু। এবং আইপিএলে আজ মুখোমুখি পাঞ্জাব ও রাজস্থান। এই ছিল নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START+AN, পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ।